এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে শুরুতেই অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে কোনো বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। নিশ্চিতভাবে আপনারা শুনলেন যে আজকের এই সভা কি জন্য আমরা এখানে আহ্বান করেছি। এই সভা হচ্ছে আগামী 26 তারিখ 26শে জানুয়ারি হরিহরপাড়া বাজারে আমরা পার্টির পক্ষ থেকে একটা জনসভার ডাক দিয়েছি এবং এই জনসভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পার্টির পলিটব্যুরোর নেতা এবং সাংসদ, এবং আপনারা দেখে থাকবেন যে পার্লামেন্টের বিরোধী মুখ মোহাম্মদ সেলিম। এই মোহাম্মদ সেলিম আমাদের এই জনসভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আগামী ফেব্রুয়ারির 3 তারিখে আমরা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। এই ব্রিগেড সমাবেশ এবং 26শে জানুয়ারি যে হরিহরপাড়ার জনসভা, এই কি কারণে আমরা সংগঠিত করছি সে বিষয়ে আমি এখানে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। যারা শরৎপুর মোড়ের বিভিন্ন জায়গা থেকে আমার আলোচনা শুনছেন, যে সমস্ত দোকানদার, ব্যবসায়ী, পথচলতি মানুষ, ক্রেতা, টুকটুক চালক, ভ্যান চালক, আমি সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। মূল ঝামেলাটা আমরা যারা রাজনৈতিক দল তারা করছি উন্নয়ন এবং অনুন্নয়ন। আমরা সব রাজনৈতিক দল যে যখন বলতে উঠি সেই দেখবেন যে আমরাই হচ্ছি সবচাইতে ভালো আর বাদবাকি রাজনৈতিক দল হচ্ছে সব খারাপ। এটা তৃণমূল কংগ্রেস যখন পথসভা করে তখন তারা তাই বলে, কংগ্রেস করলেও বলবে, বিজেপি করলেও বলবে। একই রকম ভাবে আমরাও এখানে বলছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে নীতি গ্রহণ করছে সেই নীতি শুধু আমরা নয়, আমাদের রাজ্যের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ বলছে যে এই নীতি চলতে পারে না। এখন প্রত্যেকের আমরা সমালোচনা করি। ভালো কাজের অবশ্যই আমরা প্রমাণ করব, আর যেটা খারাপ কাজ সেটা অবশ্যই খারাপ কাজ হিসাবে আমরা বলবো। আমি শুধু আহ্বান জানাবো যে আমাদের এখানে যারা বসে আছেন সামনে, তারা সবাই সিপিআইএম এর লোকজন বসে আছে। বিভিন্ন দোকানেও থাকতে পারেন, কিন্তু যারা এখানে সামনাসামনি বসে নেই, বিভিন্ন জায়গাতে চায়ের দোকানে, বিভিন্ন দোকানে বসে আছেন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বন্ধুরা, তারাও আমাদের আলোচনা শুনছেন। আমি তাদের কাছে বিনীতভাবে আবেদন জানাবো যে এই স্বরূপপুরের মানুষের আলাদা কোনো ভাগ নেই। আমরা সবাই একই ধরনের মানুষ, কম বেশি 19-20, মানে অর্থনৈতিক ভাবে। কিন্তু তা সত্ত্বেও আমরা কেউ সিপিআইএম করছি, কেউ বিজেপি করছি, কেউ তৃণমূল কংগ্রেস করছি। তা আমি যখন এখানে বলছি তখন আপনারা সাধারণভাবে ধরেই নিতে পারেন যে তৃণমূল কংগ্রেসের সুনাম করব না। তৃণমূল কংগ্রেসের যে খারাপ কাজগুলি সেগুলি নিয়ে আমি সমালোচনা করব, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের পক্ষ থেকেও মাঝে মধ্যে বলার চেষ্টা করবেন যে তৃণমূল কংগ্রেসের আগের যারা বললো তারাও একই কথা বলল, এখন যিনি বলছেন তিনিও একই কথা বলছেন। কিন্তু 7 বছরে তৃণমূল কংগ্রেস যে এই রাজ্যের অনেক ভালো কাজ করেছে, অনেক প্রকল্প গ্রহণ করেছে, সেই ভালো কাজগুলির কথা কিন্তু একবারও উল্লেখ করল না। আপনারা নিশ্চিত থাকুন যে আপনারা যে ভালো কাজগুলি করছেন বা করেছেন, আমি সেগুলো এই সভা থেকে প্রচার করব, তাতে আপনাদের জনসমর্থন আরো বাড়তে পারে। কোনো অসুবিধা নাই। যে ভালো কাজগুলি করেছেন
সেটা আমাদের স্বীকার করতে অসুবিধা নাই, কারণ আমরা না বললেও আমরা প্রতিদিন খবরের কাগজে, প্রতিদিন টেলিভিশনে দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি সহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হচ্ছে, বিভিন্ন রাস্তাঘাটের উদ্বোধন হচ্ছে, মানুষের উন্নয়নের জন্য কোথাও শৌচালয়ের উদ্বোধন হচ্ছে, কোথাও ধান কিনা হবে তার উদ্বোধন হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় গম চাষ করতে দেওয়া হবে না, বিকল্প চাষের হোর্ডিং এ মাঠ ভরে গেছে, সেগুলো হচ্ছে। এই বিভিন্ন ধরনের উন্নয়ন হচ্ছে, আরো উন্নয়ন আছে, আমি সেগুলি আপনাদের সামনে এই নির্দিষ্ট আমাদের সময়, সেই সময়ের মধ্যেই আমি বলার চেষ্টা করব। এখন শুরুতেই আপনাদের সামনে এটা বলা দরকার যে উন্নয়ন বলতে আপনারা কি বুঝেন, উন্নয়ন কাকে বলে। তাই এতক্ষণ ইনসার ভাই যেটা বলছিল আপনাদের সামনে, বা আগের বক্তারা যারা এখানে বলছিল, তারা আমরা পরিষ্কার জানি, আপনারাও তাই জানেন যে উন্নয়ন হচ্ছে সেইগুলি যে আজকে যদি আমার গ্রামের রাস্তায় কোনো রাস্তাটা মাটির রাস্তা থাকে তাহলে সেটাকে মোড়াম করতে হবে মানুষের দাবি, আর মোড়াম রাস্তা থাকলে সেটাকে কংক্রিটের রাস্তা করতে হবে বা পিচের রাস্তা করতে হবে। এটা হচ্ছে উন্নয়ন। আমার যে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নাই, সেখানে সরকারের পক্ষ থেকে যদি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়, সেটা হচ্ছে উন্নয়ন। আমার যেখানে স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, সেখানে যদি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়, সেগুলি হচ্ছে উন্নয়ন। আজকে যেখানে হাসপাতালে গেলে আমরা চিকিৎসা পাচ্ছি না, ঔষধ পাচ্ছি না, আজকে যদি হাসপাতালে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার রাখা হয়, ঔষধ দেওয়া হয়, এগুলো হচ্ছে উন্নয়ন। আজকে কৃষকরা আত্মহত্যা করছে বিভিন্ন কারণে, ঋণের দায়ে জর্জরিত হয়ে ফসলের দাম না পেয়ে এবং অন্যান্য কারণে তারা আত্মহত্যা করছে। তাহলে কৃষককে আজকে যদি সার্বিক কীটনাশক সেচ সস্তা দামে দেওয়া হয় এবং যখন ফসল উঠছে সেই ফসল যখন কিনে নেওয়া যদি হয় লাভজনক দামে, সেটা হচ্ছে উন্নয়ন। বেকার যুবক যুবতীরা কোটি কোটি ভারতবর্ষে, পশ্চিম বাংলায় শিক্ষিত থাকতে পারে, অশিক্ষিত থাকতে পারে, অর্ধশিক্ষিত থাকতে পারে, কাজের জন্য হাহাকার করছে। ওরা দাবি করছে যে কি আমাদের সুস্থ সবল একটি শরীর রয়েছে, সুঠামো দুটি হাত রয়েছে, আমরা কাজ চাই, কাজ করে খেতে চাই, আমাদেরকে কাজ দাও। তাহলে যদি সবাইকে কাজ দেওয়া হয়, সেটা হচ্ছে উন্নয়ন। আজকে যারা বয়সের ভারে মুগ্ধ হয়ে পড়েছেন, চলতে পারছেন না, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষি পেনশন, প্রতিবন্ধী ভাতা পান, তাদের অনেকেই এখন পাচ্ছেন না। নতুন করে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না। এদের যদি নতুন করে দেওয়া হয়, তাহলে সেটা একটা উন্নয়নের মধ্যে পড়তে পারে। আজকে শুনলেন যে বিভিন্ন প্রকল্পে আশা হতে পারে, মিড ডে মিল হতে পারে, আইসিডিএস হতে পারে, শিক্ষা বন্ধু হতে পারে, পার্শ্ব শিক্ষক হতে পারে, বিভিন্ন প্রকল্প সহায়ক। যাদের মাইনে খুবই কম, তাদের যদি মাইনাটাকে বাড়িয়ে 18,000 টাকা মিনিমাম করা হয়, তার সঙ্গে সিভিক পুলিশও আছে, এদের মাইনেটাকে যদি বাড়িয়ে 18,000 টাকা করা হয়, তাহলে তারা অন্তত সংসারটাকে সচ্ছলভাবে পরিচালনা করতে পারবে। এটা হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়ন বলতে এইগুলা বুঝি। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে দেখলাম যে উন্নয়নের সংজ্ঞাটা বদলে গেল। তারা বলল যে যেদিকে সাধারণ মানুষ যাবে, কোন পঞ্চায়েত সমিতিতে যদি বিরোধী কোন রাজনৈতিক দল যায়, একমাত্র তৃণমূল কংগ্রেস বাদে, তাহলে নাকি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। রাস্তায় আবার উন্নয়ন কিভাবে দাঁড়িয়ে থাকবে? আমরা তো এতদিন উন্নয়নের আলাদা সংজ্ঞা জেনে আসলাম, এখন আবার রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। এবং আপনাকে পঞ্চায়েত সমিতিতে আপনার যদি কারো একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, কোনো অন্য জিনিসের প্রয়োজন হয়, তাহলে সেই উন্নয়ন আপনাকে ঢুকতে বাধা দেবে। এ আবার কিরকম উন্নয়ন? যে আমি আমার কাজ করতে যাব, সেই উন্নয়ন আমাকে বাধা দেবে? তো এটাই হচ্ছে ওদের উন্নয়নের নতুন সংজ্ঞা। রাগ করছেন তৃণমূল কংগ্রেসের বন্ধুরা? এটা আপনাদেরই কথা, আপনাদের নেতার কথা, যে যেখানে যাবেন সেখানে উন্নয়ন দাঁড়িয়ে আছে। কোথাও সিপিএম কে ঢুকতে দেওয়া হবে না, পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসকে, এসইউসিআই কে, কাউকে ঢুকতে দেওয়া হবে না। সব জায়গায় উন্নয়ন কোদালের ডামাট হাতে দাঁড়িয়ে থাকবে। তাহলে এখন নতুন করে ওই ডিকশনারি লিখতে হবে যে উন্নয়ন বলতে আমরা এতদিন যা বুঝতাম
এখন সেটাকে পাল্টে দিয়ে আধুনিক সংস্করণ হিসাবে লিখতে হবে তৃণমূল কংগ্রেস যা বলছে সেটাকে। ইনসার ভাই বলেছে এই যারা এই বুথে দাঁড়িয়ে সভা করছে এখানেও একজন এই তৃণমূল কংগ্রেসের সদস্য আছে, যাকে আপনারা মেম্বার বলেন, জনপ্রতিনিধি বলেন। তো জনপ্রতিনিধি তাকে বলা যাবে না, কেন বলা যাবে না তার বিস্তারিত ব্যাখ্যা এখানে ইনসার ভাই আপনাদের সামনে দিয়েছেন। তো কিছু বুদ্ধিজীবী মানুষ বলছে যে এদের সম্পর্কে আর খারাপ ভাষা কি প্রয়োগ করব, আমরা একটা সুশৃঙ্খল সমাজের মধ্যে বাস করি। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যখন আমাদের ছেলেমেয়েরা সাবালক সাবালিকা হয় তখন সামাজিকভাবে বা ভালোবাসা করেছে তাদেরকে আমরা মেনে নিই, যে বিয়ে দিই, এটাই হচ্ছে সামাজিক রীতি এবং নীতি। কিন্তু কখনো যদি দেখেন এরকম দুর্ঘটনাও ঘটে যে কোনো ছেলের বিয়ে হয়নি, কোনো মেয়ের বিয়ে হয়নি, কিন্তু ঘটনাচক্রে মেয়েটার বাচ্চা হয়ে গেছে, কি বলেন আপনারা সেটাকে জারজ সন্তান বা অবৈধ সন্তান? তো ওরা কেউ ভোটে দাঁড়ায়নি, দাঁড়ালো না, অথচ মেম্বার হয়ে গেল, জনপ্রতিনিধি হয়ে গেল। এদের সম্পর্কে এর চাইতে আর ভালো শব্দ কি ব্যবহার করতে পারে? জনপ্রতিনিধি অন্তত বলবেন না কেউ এদেরকে। কারণ এখানে যারা আমার আলোচনা শুনছেন তারা সহ তৃণমূল কংগ্রেসের বন্ধুরা পর্যন্ত তাদেরকে একটাও ভোট দেয়নি। তো কিসের জনপ্রতিনিধি তারা? অবশ্যই জনপ্রতিনিধি না। তারা গায়ের জোরে বলতে পারেন যে ভারতবর্ষের গণতন্ত্রকে পায়ে দলিয়ে ওরা ক্ষমতা দেখাচ্ছে, বাহুবল দেখাচ্ছে, আর তার সঙ্গে পুলিশ যুক্ত ছিল, যারা ব্লকের প্রশাসন তারা যুক্ত ছিল এইসব কাজগুলা করার জন্য। আমরা এখনো আহ্বান জানাই যে তৃণমূল কংগ্রেস এখানে আছে, আমরা এখানে সিপিআইএম আছি, আমরা সিপিআইএম এখানে ভাত রুটি খাই, স্বাভাবিক খাবার খাই, আর তৃণমূল কংগ্রেস আহামরি কি খাবার খায় যে আমাদের চাইতে বেশি শক্তিশালী হয়ে গেল, যে কুদালের ডামাট নিয়ে দাঁড়িয়ে থাকে। কুদালের ডামাট আমরা চিনি না, না জানি না কুদালের ডামাট ধরতে। এই যারা পুলিশ বন্ধুরা দাঁড়িয়ে আছে এদেরকে বলবেন যে আপনারা রেফারি হিসাবে একবার কাজ করুন, আপনারা রেফারি থাকুন। ওই যে হরিহরপাড়ার ফুটবল খেলার মাঠ আছে, সেই মাঠে রেফারি হিসাবে থাকুন। আর আমরা বলছি, আহ্বান জানাচ্ছি যে সিপিআইএম একদিকে নামবে, তৃণমূল কংগ্রেস একদিকে নামবে, যে জিতবে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি তার হয়ে যাবে। পুলিশ শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করবে। রাজি আছে? যদি রাজি থাকে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করব, যে কোনো সময় গ্রহণ করতে এই স্বরূপপুর সহ গোটা হরিহরপাড়া ব্লকের মানুষ প্রস্তুত। ওরা থাকবে না। দিদিমণি পুলিশকে এখন দুটো কাজ দিয়েছে, যে কিচ্ছু করতে হবে না তোমাদের, শুধু দুটো কাজ করতে হবে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের দেখবেন একটা ব্লকে 3টে 4টে 5টা গোষ্ঠী, 5খানা করে পার্টি অফিস, 5টা করে দল। কেন? না তো ভাগ বাটোয়ারার জন্য। একজনের ভাগ বাটোয়ারাতে কম পড়ে গেলে সে অন্যজনকে মারতে যাচ্ছে প্রকাশ্য রাস্তায়, তাতে পুলিশ পর্যন্ত আহত হচ্ছে। এই খবর চেপে রাখা যাচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আপনাদের সামনে আসছে। অতএব তাদের 1 নম্বর কাজ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকে থামাতে হবে, থানায় ডেকে যেভাবে করা যায়। আর 2 নম্বর কাজ হচ্ছে যদি কোথাও সিপিআইএম সত্যি কথা বলে তাহলে সেই সত্যি কথা বলার জন্য তাদের নামে মিথ্যে মামলা সাজাতে হবে। হয় মার্ডার কেস দিতে হবে, নাহলে পানি কেস দিতে হবে, নাহলে অন্যান্য কেস দিতে হবে, যাতে জামিন না পায়, ছাড়া না পায়। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে দেখবেন, পশ্চিম বাংলা জুড়ে দেখবেন যে এইরকম অনেক কেস আছে। আমি শুধু স্মরণ করিয়ে দেব যে আপনাদের সহকর্মী সহ বিভিন্ন জায়গাতে দেখবেন যে পুলিশ কর্মীরা পর্যন্ত এই 2011 সালের পর থেকে 2019 সাল প্রায় 8-9 জন পুলিশ কর্মী আপনাদেরই সহকর্মী মারা গেছে। তা আমরা জানি যে এখানে যারা বসে আছেন আমাদের সহকর্মী, মানুষ হিসাবে আরেকজন মানুষের উপকার করতে হবে, এটাই আমরা জানি। তো সেও তো আপনাদের সহকর্মী ছিল। কি কাজ করেছেন আপনারা?
ইতিহাসটা ঘেঁটে দেখবেন যে এই পুলিশদের কোনো সংগঠন করার অধিকার ছিল না। এই পুলিশদেরকে সংগঠন করার অধিকারটা দিয়েছিলাম আমরা, এই পশ্চিম বাংলার বামপন্থী ফ্রন্ট সরকার। তো কেন পারলেন না সংগঠিত হতে? যে অন্যায় ভাবে আপনাদেরকে কেউ মারেনি, সেখানে সিপিআইএম মারেনি, কংগ্রেস মারেনি, বিজেপি মারেনি, কেউ মারেনি। যারা মারল তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা সংগঠিত ভাবে বলতে পারলেন না কেন যে এর আমাদের যোগ্য বিচার করে দিতে হবে? সেই বিচার চাইবার ক্ষমতা এদের নেই। আপনারাই বলেন যে এই পুলিশই কখনো বাহাদুর, আবার এই পুলিশই কখনো বিড়াল। টেবিলের তলায় ওই ফাইল দিয়ে মাথা লুকায় যখন তৃণমূল কংগ্রেস যায়। বাঘ হয়ে যায় কখন? যখন সাধারণ মানুষের স্বার্থে ধর্মঘট হবে হরিয়ারপাড়ার বাজারে, তখন বিশাল বীর বাহাদুররা যে দোকান খুলবে না, ধর্মঘটকে সমর্থন করছে, তাকেও জোর করে ডেকে ধর্মঘট ভাঙার জন্য এটাকে বলে খুলতে হবে। এই হচ্ছে বাহাদুররা। আমি শুধু আপনাদের আবেদন জানাই বিনীতভাবে যে দেখবেন যে মানুষ তো প্রাণীদের মধ্যে সবচাইতে উন্নত। বিজ্ঞান বলছে, ইতিহাস বলছে যে যত প্রাণী আছে তার মধ্যে বুদ্ধিমান হচ্ছে মানুষ, আর অন্যান্য প্রাণী যারা আছে তাদের বুদ্ধি হচ্ছে কম। মানুষের পরে যার স্থান তার নাম হচ্ছে ডলফিন। এরা অনেক বুদ্ধি রাখে। আর ছেড়ে দিন ডলফিন, খবরের কাগজে মাঝে মধ্যে দেখবেন যে জঙ্গল মহলে মাঝে মধ্যে ট্রেন চলতে গিয়ে হাতি কাটা পড়ে যায়, মারা যায় হাতি। কোথাও দেখবেন যে ওই যে হনুমান গুলা কাছে কাছে ঘুরে বেড়ায়, তারা মারা পড়ে যায়। তখন দেখবেন যে ওই জঙ্গল মহলে অনেকগুলা হাতি এসে সেই রেল লাইনকে অবরোধ করে। কেন অবরোধ করে? যে তাদেরই সহকর্মী একজন, তাদেরই আত্মীয় একজন মারা গেছে, তার প্রতিবাদ জানানোর জন্য ওরা রেল লাইন অবরোধ করে। ভুল বলছি? এই ঘটনা মাঝে মধ্যে দেখতে পাবেন আপনারা জঙ্গল মহলে। তাহলে আমরা বলছি যে কি একটা হাতির যে বুদ্ধি আছে, একটা হনুমানের যে বুদ্ধি আছে, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের সেই বুদ্ধিটাও লোপ পেয়েছে। এরা হাতি এবং হনুমানের চাইতেও অদম হয়ে গেছে, নিজস্ব কোনো বিদ্যা বুদ্ধি আর দেওয়াচ্ছে। তো এটা বেশি দিন চলবে না। আপনাদেরই বড় অফিসার ভারতী ঘোষ, যাকে এসপি করেছিলেন মমতা ব্যানার্জি, আর তিনি সরকারি মঞ্চে আপনাদের প্রথা ভেঙে মাইকে ঘোষণা করেছিলেন যে জঙ্গল মহলের মা মমতা ব্যানার্জি। কোথায় আজকে ভারতী ঘোষ? ভারতী ঘোষের অবস্থানটা কোথায়? তো এই দিন হতে বেশি সময় লাগবে না। কাজেই এইগুলা একটু মাথায় রেখে আমরা বলবো যে খাকি উর্দি আপনারা গায়ে দিয়ে চলছেন, এই উর্দিটা যখন ট্রেনিং শেষে আপনাদেরকে দেওয়া হয়েছিল তখন কি শপথ নিয়েছিলেন? শপথ নিয়েছিলেন এইটাই যে আমরা সবার আগে দেশ মাতৃকাকে রক্ষা করব, ভারতবর্ষকে রক্ষা করব, আর ভারতবর্ষের ভিতরের আইন শৃঙ্খলাকে রক্ষা করব, দুষ্টের দমন করব, আর শিষ্টের পালন করব। আজকে সেই উর্দির মর্যাদাটা রাখতে পারছেন? আজকে শিষ্টের দমন করছেন আর দুষ্টের পালন করছেন। আমরা বলছি যে কি মানুষ সব নজর রাখে। এই যে বলেন যে নেতারা চলছে, নেতাদের তো দুটি চোখ, আর এখানে যারা বসে আছেন তারা অনেকগুলি চোখ দিয়ে আমাকে দেখছেন। আমি যখন রাস্তায় চলাফেরা করব, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তা অনেক চোখে আমাকে দেখবে। আমার যদি আচরণ একটু খারাপ মনে হয় সেটা রিয়াকশন হবে। কাজেই মনে করছেন যে পশ্চিম বাংলার মানুষ কিছু বলছে না, পশ্চিম বাংলার মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, এইটা এমনটা ভাবার কিছু নয়। মানুষ সবাই চায় যে টাকা পয়সা সব আছে, কোনো অসুবিধা নাই। টাকা পয়সা একটা মানুষের বাঁচতে গেলে কত টাকার প্রয়োজন? তো কিছু মানুষ আছে দেখবেন যে যাদের কোনো হিসেবই নাই, ওদের নেশাই হয়ে গেছে কিভাবে বেশি টাকা রোজগার করতে হবে। মানে এত টাকা রোজগার করতে হবে যে ওরা কতদূর পর্যন্ত গেলে থামবে এটার কোনো মাত্রা বা অঙ্ক কষতে জানে না। সেই জন্য এদের নেশা হয়ে যায় যে টাকা রোজগার করতে হবে। একটা মানুষের সাধারণভাবে চলতে গেলে, খাওয়া পড়া ভালোভাবে বাঁচতে গেলে, ছেলে মেয়েদের ভালোভাবে পড়াতে গেলে যে অর্থ লাগে সেই অর্থ তো আমরাই যোগান দিই। মমতা ব্যানার্জির সরকার দেয় টাকা আপনাদেরকে। হ্যাঁ ঠিকই যে তাদের সই করার বলে টাকাটা উঠেন,
কিন্তু এখানে যে দেখছেন যে কালো কালো মুখগুলি ঝকঝকে নয়, ওই সিনেমাতে টিভিতে যে বিজ্ঞাপন দেখা যায় ঝকঝকে মুখ, ওই ক্রিকেটে যারা খেলে তাদের যে ঝকঝকে মুখ থাকে, ফুটবল যারা খেলে ঝকঝকে মুখ থাকে, ওই বলিউডের টলিউডের যারা নায়ক নায়িকা, কথা প্রসঙ্গে বলতে হয়েছে যে রবীনা ট্যান্ডন কদিন আগে এসেছিলেন পশ্চিম বাংলায়, তো সেখানে তৃণমূলের এমপি সৌগত রায় তার কোমর ধরে নাচছে। সংস্কৃতি সেই ঝকঝকে মানুষদের। কিন্তু আমার এখানে যারা বসে আছে শুধু সৌগত ট্যাক্স দেয় না, এখানে যারা বসে আছে এই কসকসে মানুষগুলো ট্যাক্স দেয়, আর সেই ট্যাক্সের পয়সাতেই সমস্ত কিছু চলছে। শুধু আপনারা না, যা কিছু দেখছেন সমস্ত কিছু এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় চলছে। তাহলে এই মানুষগুলোর কথা কিন্তু আগে ভাবনা চিন্তা করে চলা উচিত। সেই জন্য আমরা বলতে চাই যে পৃথিবীর ইতিহাস এটা বলছে, ভারতবর্ষের ইতিহাস এটা বলছে, রাজ্যের ইতিহাস বলছে যে কোথাও কোনো স্বৈরাচারী শাসক, কোথাও কোনো স্বৈরাচারী প্রশাসক শেষ কথা বলে না। শেষ কথা বলে এখানে যারা বসে আছেন খেটে খাওয়া শ্রমিক, মেহনতি, মজদুর, কৃষক, তারাই শেষ কথা বলে, এবং আগামী দিনে আপনারাই শেষ কথা বলবেন। এর কোন ব্যতিক্রম হবে না। ইতিহাস যদি মানেন তাহলে ইতিহাসের পরিণতি কি সেটাও আমাদের দেখা উচিত, জানা উচিত। আর তা যদি না হয় তাহলে ইতিহাস মিথ্যে হবে। আজ পর্যন্ত কোনোদিন মিথ্যে হয়নি, হবেও না। এইরকম স্বৈরাচারী শাসক এখানে যারা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ আছেন তারা অনেক দেখেছেন, হিটলারকে দেখেছেন, মুসোলিনিকে দেখেছেন, কিন্তু তারা কেউ আজকে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে ঠিকই, কিন্তু ভালোভাবে ঠাঁই পায়নি। কুখ্যাত হিসাবে আছেন, বিখ্যাত হতে পারেননি। আর যদি মুর্শিদাবাদের দিকে তাকান তাহলে এই মুর্শিদাবাদের যে স্বাধীন নবাব যে সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলাকেও আপনার ভেতর থেকে তার যে কিছু মানুষ এবং বিশেষ করে ব্রিটিশরা, তারা ওই পলাশির প্রান্তরে যুদ্ধে হারিয়ে দিয়েছিল। এবং হারিয়ে দেওয়ার পরে আমি সাধারণ মানুষকে এই কারণে বলবো যে লর্ড ক্লাইভ একটা জিনিস অন্তত বুঝতে পেরেছিলেন যে লর্ড ক্লাইভের মাত্র 3000 সৈন্যবাহিনী ছিল, আর এখানে সিরাজউদ্দৌলার বিশাল সৈন্যবাহিনী, পদাতিক ছিল, অশ্বারোহী ছিল, এবং কামান থেকে শুরু করে গোলা থেকে শুরু করে সমস্ত কিছু মজুদ ছিল। তারপরও সেই যুদ্ধে পরাজিত হয়েছিল, কারণ লর্ড ক্লাইভের আত্মবিশ্বাস ছিল যে আমি মির্জাফরকে যদি প্রস্তাব দিই যে এই যুদ্ধে তোমাকে পরাজিত হতে হবে, মির্জাফর সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে হবে, আর সিরাজউদ্দৌলাকে যদি পরাজিত করতে পারো তাহলে তোমাকে নবাব করব, এই টোপ মির্জাফর খাবে। এই আত্মবিশ্বাস লর্ড ক্লাইভের ছিল, এবং সেই টোপ তিনি দিয়েছিলেন। যখন এই লালগোলার ওই গঙ্গা পার হতে গিয়ে ধরা পড়লেন নবাব সিরাজউদ্দৌলা, তখন তাকে হিড় হিড় করে কোমরে দড়ি বেঁধে টেনে আনা হচ্ছে, ইংরেজ সৈন্যবাহিনী টেনে আনছে, আর দুদিকে বাংলার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর কেউ দাঁত বের করে হাসছে, কেউ গিয়ে তার পেছনে খোঁচা মারছে, অনেক কিছু করেছে। কিন্তু একবারের জন্য এটা মনে হলো না। এটা করেছে তার কারণ আছে। তার কারণ হচ্ছে বাংলার মানুষের আগে মগজ ধুলাই করে দেওয়া হয়েছে যে এ হচ্ছে স্বৈরাচারী শাসক, তোমাদের জন্য কিচ্ছু করেনি, অতএব তোমরা যা পারো এর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো। তো সেটা তিনি সহ্য করেছিলেন। আর লর্ডটাই পরে স্বীকার করেছিলেন যে আমার 3000 সৈন্যবাহিনী দিয়ে এই যুদ্ধ আমি জিতবো, সেটা আমার আত্মবিশ্বাস ছিল। আর এও বলেছিলেন যে যখন নবাব সিরাজউদ্দৌলাকে প্রকাশ্য রাস্তায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার দুধারে যে কাতারে কাতারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ছিল, তারা যদি একটা করে ঢিল ছুঁড়ে মারত তাহলে ইংরেজের সেনাবাহিনীদেরকে আস্ত খুঁজে পাওয়া যেত না। কিন্তু প্রতিবাদ করেনি। এটা ইতিহাসের করুণ পরিণতি। গোলাম হোসেন সিরাজকে বুঝিয়েছিলেন, বলতে গিয়েছিলেন যে নবাব আপনি কোনো দুঃখ পাবেন না, আমরা আবার জেগে উঠবো, আমরা আবার সৈন্য সামন্ত তৈরি করব, আমরা আবার এই মির্জাফরের বিরুদ্ধে, এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব, আমরা আবার আমাদের বাংলা, বিহার, উড়িষ্যাকে দখল করব এবং আমাদের রাজত্ব বজায় রাখবো। তো গোলাম হোসেনকে নবাব সিরাজউদ্দৌলা কি বলেছিলেন জানেন? যে গোলাম হোসেন, মির্জাফর কি তখন থাকবে না যখন আমরা এই কাজ করব? তখন থাকবে রাইদুল্লাহ, জগৎ শেঠ, উমিচাঁদ, মির্জাফর,
এই রায়দুল্লাহ জগৎ শেঠ অমিচাঁদ মির্জাফর অনেক আগে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু পাশাপাশি এইটা মনে রাখবেন যে তাদের সঙ্গে সঙ্গে এই বাংলাকে, বাংলা বিহার উড়িষ্যাকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই মীর মদন মোহনলাল, তাদের কি ভুলে যেতে হবে আমাদের? নিশ্চয়ই তাদের বীরত্বের কথা আমরা ভুলবো না। এরকমও আছে কাজেই ভাবছেন যে আপনারা সব এই তৃণমূল কংগ্রেসের বন্ধুরা মির্জাফর, রায়দুল্লাহ জগৎ শেঠ, অমিচাঁদ, ঘসিটি বেগমের চরিত্রের মতো অভিনয় করছেন, আর সিপিআইএম এখন মীর মদন মোহনলাল হয়েছে। কিন্তু এরা যদি মারা যায় তাহলে ভারতের ইতিহাসে এখন যেমন মীর মদন মোহনলালরা যোগ্য সম্মান পান, সেই সম্মান পাবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বা তার সমর্থকরা কেউ মারা গেলে। আর আপনাদের কিভাবে মৃত্যু হয়েছিল অত বর্ণনা দেওয়ার আমার সময় নাই। দেখে নেবেন ইতিহাসের করুণ পরিণতি যে রায়দুল্লাহ জগৎ শেঠ, অমিচাঁদ, ঘসিটি বেগম, মির্জাফর তাদের কিভাবে মৃত্যু হয়েছিল। এটাকেই বলছে ইতিহাসের করুণ পরিণতি। এর জন্যই তাকাতে হয় আমাদের, তাকিয়ে সব জায়গায় কাজ করতে হয়। আর সেই প্রসঙ্গে কার্ল মার্কস বলেছিলেন যে মানুষের একটা সাধারণ স্বভাব আছে, সেই স্বভাবটা হচ্ছে যে ইতিহাসের শিক্ষা থেকে দেখার পরেও শিক্ষা লাভ করে না, মানে একই ভুল বারবার বারবার করে। তো সেই ভুল আজকে তৃণমূল কংগ্রেস করছে, আর তাদের সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে এই আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এবং যে সাধারণ প্রশাসন আছে তারা। আমরা বলবো এটা ঠিক হচ্ছে না। যেটা ন্যায় বিচার হওয়া উচিত সেইটা করা দরকার, কারণ ন্যায় বিচার দেওয়ার জন্যই আপনাদেরকে নিয়োগ করা হয়েছে। ন্যায় বিচার পাওয়ার জন্যই আমরা আপনাদের কাছে ছুটে যাই। তাহলে কেন সেটা পাবো না? এটাই তো আমরা বলতে চাই। আমরা তো আপনাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু বলতে চাই না। আজকে যে মানুষের গণতান্ত্রিক অধিকার 34 বছরে 3 করে আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, আজকে সেই গণতান্ত্রিক অধিকারকে এক লহমায় পিষে দেওয়া হলো। এর জন্য মানুষ চুপ করে আছে? প্রত্যেকটা মানুষের ভিতরে ক্ষোভে ফুসছেন। অন্তত যখন ভোট হতো তখন কি বলতেন আপনারা? আমাদের যদি মেম্বার কোনো প্রধান আপনারা যদি খারাপ আচরণ দেখতেন বা আপনার চোখে খারাপ লেগেছে, তাহলে আমরা যখন যেতাম আপনাদের কাছে বারবার, আমরা যাই মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার জন্য, কোনোবার চাঁদা চাইতে যাই, অন্যান্য কাজের জন্য যাই, তখন আপনার ক্ষোভটা আপনি উগরে দিতেন। এবং শেষ পর্যন্ত যদি আপনার ক্ষোভ না মিটত তাহলে বলতেন যে এবার ভোটে দাঁড়াতে বলো, দেখিয়ে দিব যে ভোট কাকে বলে। হারাতে কি করে হয় তা অমুক হারিয়ে দেখিয়ে দিবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার, যে অধিকার 34 বছরে পশ্চিমবাংলার বামপন্থী ফ্রন্ট সরকার দিয়েছিল। 34 বছরে কি দিয়েছিল বুঝতে পারি না নাকি? আর এবার বলতে পেরেছেন? আর ছেড়ে দিন সিপিআইএম এর কথা, কংগ্রেসের কথা, এসইউসিআই এর কথা, তৃণমূল কংগ্রেসের বন্ধুরা বলুন, সাধারণ যারা সমর্থক তারা বলুন যে এইবার এই কথাটা বলতে পেরেছেন? যারা গোষ্ঠীদ্বন্দ্বে মাতামাতি করছে যে আসুক ভোট, তারপরে তোমাকে কিভাবে জব্দ করতে হয় জব্দ করে দেখিয়ে দেব, আপনার ও ভোটের কোনো মূল্যই নাই। আপনি যে ভোট দিতে যাবেন সেই জিনিসটাই রাখেনি। কাজেই পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে সবচাইতে যেটা বড় গণতান্ত্রিক অধিকার, আমাদের দেশের নেতারা বাইরে গিয়ে অন্য রাষ্ট্রে বড় বড় ভাষণ দিয়ে আসেন যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তো কোন দিক থেকে গণতান্ত্রিক বৃহত্তম দেশ? না তো এই দিক থেকে যে ভারতবর্ষের রাষ্ট্রপতির তার একটা ভোট, আমার এখানে যিনি ক্ষেত মজুরের কাজ করেন তারও একটা ভোট, ভারতবর্ষের শিল্পপতি মুকেশ আম্বানি তার যেমন একটা ভোট, আমার এখানে যে টুকটুক চালাই তারও একটা ভোট। আমরা এই দিক থেকে সমান, আমরা এই দিক থেকে গণতান্ত্রিক। কিন্তু পাশাপাশি এই উল্লেখটা করব না যে মুকেশ আম্বানির মেয়ের যখন বিয়ে হয় তখন মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে একটা ব্লাউজ দেওয়া হবে, তার দাম হয় 2 কোটি 43 লাখ টাকা। শুনেছেন? একটা বিয়ের দাম 2 কোটি, ব্লাউজের দাম 2 কোটি 43 লাখ টাকা। নিমন্ত্রণ করা হবে, তার জন্য কার্ড ছাপা হয়, সেই প্রত্যেকটা কার্ডের দাম হচ্ছে 3 লক্ষ টাকা। প্রথম বর বউ যে বাড়িতে গিয়ে থাকবে সেই বাড়িটার দাম হচ্ছে 465 কোটি টাকা। এবং তিনি মুম্বাই শহরে যে বাড়িটাতে থাকেন এখন, সেই বাড়িটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 5,000 কোটি টাকা। আমাদের লড়াইটা তো তাদের বিরুদ্ধে। বুঝতে পারে না 34 বছরে কি দিয়েছে সিপিআই। তাহলে এক বললাম গণতান্ত্রিক অধিকার, মাথা উঁচু করে চলার অধিকার দিয়েছে। আর এইটা বলেছিল যে কেউ ছোট কেউ বড় নয়, আপনি স্বাধীনভাবে চলাফেরা করবেন।
আপনাকে কেউ সহযোগিতা করে না। আপনি স্বাধীনভাবে আপনার যে চলাফেরা করার অধিকার, বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতা আপনাকে আমরা দিলাম 34 বছরে। আর দ্বিতীয় যে কাজটা করেছিলাম সেই কাজটা হচ্ছে যে গ্রামে গঞ্জে এই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, পশ্চিম বাংলায় জমিদার জোদ্দাররা হাজার হাজার বিঘে জমির মালিক ছিল। একমাত্র আমরাই বলেছিলাম যে এত জমি কি করবেন, আপনি তো একা চাষ করতে পারবেন না, এত জমি আপনার প্রয়োজন নাই, অতএব এই জমি ছিটিয়ে দিন গরিব মানুষকে। গরিব মানুষ নিজে ওই জমির মালিক হবে, তার গোতর খাটাবে, এবং যে ফসল উৎপন্ন হবে সেই ফসলের মালিক হবে ওই জমি, ওই ব্যক্তি। অন্যায় করেছিলাম আমরা। কাজে এই পশ্চিম বাংলাতে এখন আর জমিদার জোদ্দার কেউ নাই, সব জমি ছোট ছোট হয়ে গেছে। এইটা দেখতে পাবেন শুধু 3টে রাজ্যে, পশ্চিম বাংলা, কেরালা, ত্রিপুরা। ভারতবর্ষের আইন অনুযায়ী করা হয়েছে, কিন্তু ভারতবর্ষের আর কোথাও বাস্তবায়িত হয়নি। উদাহরণ চান, পাশেই চলে যান বিহার, ঝাড়খণ্ড। উদাহরণ চান, আপনাদের ছেলে মেয়েরা কাজ করতে চলে যাচ্ছে গুজরাট, গিয়ে খোঁজ নিন যে এখন শীতের সময় গুজরাটে যারা গিয়েছে সেখানে আখ কাটছে। তো ফিরে আসে যখন জিজ্ঞেস যদি করেন যে কতদিন কাজ করলি, তারা কেউ বলবে 30 দিন, কেউ বলবে 45 দিন। কি করছিলি? তো আখ কাটছিলাম। তো কটা মালিকের কাটলি? একটা মালিকের কেটে শেষ করতে পারি না, তো কটা মালিকের কাটলি? একটা মালিকের কত বিঘা আছে? এখনো সেখানে হাজার হাজার বিঘা জমির মালিক একজনই আছে। আর আমার এই ভারতবর্ষে যখন, আমার এই পশ্চিম বাংলাতে যখন বামপন্থী ফ্রন্ট সরকার প্রথম এসে বলল যে এত জমি রাখা যাবে না, ভারতবর্ষের আইন অনুযায়ী এই জমি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে, তখন এই উদাহরণ পরবর্তীকালে আমরা দেখেছি যে দলিলে পাওয়া যাচ্ছে যে মিনার নামে 30 বিঘা জমি লিখে দেওয়া আছে। তো মিনাকে খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে যে জমিদারের বাড়িতে একটা দল বলে গাই ছিল, সেই গাইটার নাম ছিল মিনা। জমিকে বাঁচাতে হবে কিভাবে, তার জন্য এইসব আশ্রয় তারা গ্রহণ করেছিল। তার রাখালের নামে জমিকে লিখে দিয়েছিল। এই কাজটা আমরা করেছিলাম। বলতে পারবেন কেউ বুকে হাত দিয়ে যে এই কাজটা আর কেউ করেছে? কেউ করেছিল। তাহলে নিশ্চিত থাকেন, কোনদিন যদি দেখেন যে ভারতবর্ষের দিল্লির ওই পার্লামেন্টে লাল পতাকার ক্ষমতা কখনো আসীন হয়, তাহলে এই একটা মেয়ের ব্লাউজের দাম 2,43,00,000 আমরা কিনতে দেব না। বিয়ের কার্ড 3 লাখ টাকায় ছাপতে দেব না। একটা বাড়ির দাম 462 কোটি টাকা হতে দেব না। মুকেশ আম্বানি যে বাড়িতে বাস করছেন 5,000 কোটি টাকা। অনেক খবর দেখতে পাবেন যে সলমান খানরা গাড়ি চালিয়ে অনেক মানুষকে মেরে দেয়, ফুটপাতে শুয়ে আছে। ওই বাড়ির হক হচ্ছে তাদের। আমরা বলে দিব যে যাও একটা রুমে দখল করে নাও। 600 রুম, 6টা লোক আর 600 রুম দখল করে বসে আছে। কার পয়সা? কে পয়সা দিচ্ছে তাদেরকে?